বন্ধুরা, যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনি দক্ষিণ কোরিয়ার যে লোক নিয়োগ নিচ্ছে সেটার জন্য কিভাবে আপনি আবেদন করতে পারেন, সেই আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হয় সেটি আমরা দেখাবো। তো শুরুতে বন্ধুরা একটু বলে নিই, আপনারা সার্কুলারটা অবশ্যই দেখেছেন যেখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL এর মাধ্যমে এই আবেদনটি করতে হয়। আবেদনটির জন্য একটা নির্ধারিত সাইট রয়েছে, সেই সাইটের মধ্যে গিয়ে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যারা কোরিয়ার ভাষা জানে তাদের জন্য ২৮ তারিখে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদনের সময় ছিল। তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে, যেখানে ৯,০০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবার শুরু করতাম। বন্ধুরা, যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য লটারিতে আবেদন করতে পারেন, সেই প্রসেসটা আমরা আজকে দেখাবো। শুরুতেই আমরা আপনাদেরকে বিজ্ঞাপনটি দেখিয়ে নেই, যেখানে আপনাদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী একটি কোম্পানি। এটি তারা একটা সার্কুলার দিয়েছেন গত 25 তারিখে। সেখানে উল্লেখ করেছেন যারা কোরিয়ার ভাষাতে পারদর্শী তাদের জন্য আবেদনের সময়সীমা দিয়েছিল ২৮ তারিখ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু তাদের মধ্যে থেকে যারা কোরিয়ান ভাষা পারেন না, অর্থাৎ কোরিয়ান ভাষাতে যারা অপারদর্শী, তাদের জন্য নিবন্ধনের সময়টি রয়েছে ২৯ তারিখ সকাল ১১ ঘটিকা থেকে ৩১ আগস্ট বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো যারা কোরিয়ান ভাষা পারেন না তাদের জন্য হচ্ছে লটারির মাধ্যমে এটি নির্বাচন করা হবে। সেক্ষেত্রে আপনারা যারা কোরিয়া যেতে আগ্রহী তারা এই প্রসেসটাতে আবেদন করতে পারেন। তো শুরুতে বললেন অনেকে জেনে এবং না জেনে এই আবেদনটি করে ফেলেন। সেই আবেদনটি করতে হলে আপনাকে অনেকগুলো ন্যূনতম কিছু যোগ্যতা এবং শর্তাবলী রয়েছে। সেই শর্তাবলীগুলো আমরা একটু আজকে জেনে নিব। বন্ধুরা, আবেদনটি করার জন্য আপনাদেরকে যোগ্যতা এবং শর্তাবলীগুলো রয়েছে যেগুলো আমরা একটু দেখি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং সমমান হতে হবে। বয়স সীমা ২৯/৯/১৯৮২ থেকে ২৮/৮/২০০৪ পর্যন্ত। এই বয়সের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা শুধু আবেদনটি করতে পারবেন। পাসপোর্টের মেয়াদটি হালনাগাদ থাকতে হবে। পাসপোর্টে যদি কারো মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। যারা কালার ব্লাইন্ডনেস ও রং বোঝার সক্ষমতাতে সমস্যা রয়েছে, যারা রংটা সঠিকভাবে বুঝেন না, তাদের জন্য এটি আবেদন করাটা ঠিক হবে না। কারণ আপনাকে যখন নিয়োগ দেওয়া হবে আপনাকে এই পরীক্ষাটি অবশ্যই পাস করতে হবে। কোরিয়ান ভাষা পড়া লেখা বোঝার পারদর্শিতা থাকতে হবে। আপনি কোন ধরনের মাদকাসক্তিতে আসক্ত কিনা সেটা আপনার পরীক্ষা করবে। আপনার নামে কোন ধরনের ফৌজদারি অপরাধে আপনি জেল খেটেছেন কিনা, কোন শাস্তি হয়েছে কিনা সেটা দেখবে। দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থান করেছেন কিনা সেটা দেখবে। যার উপর বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই তারা এই আবেদনটি করতে পারবে। যারা কোরিয়া E9 এবং E10 ভিসায় সর্বমোট ৫ বছরের বেশি থাকেননি তাদের জন্য হচ্ছে যে এই আবেদনটি গ্রহণযোগ্য। তো বন্ধুরা, একটু চলে আসি। এখানে হচ্ছে যে আমি আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আপনারা এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করবেন। এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আমরা আজকে কিভাবে আবেদনটি করতে হয় সেক্ষেত্রে আমরা দেখে নিই। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই আবেদনটি করতে হলে আপনাকে শুরুতেই বিকাশে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট করার পর আপনাকে এখানে পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে এবং বিকাশটি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তারপর আপনি বিকাশে পেমেন্ট দেওয়ার পর আপনাকে একটা ট্রানজাকশন আইডি দেখাবে, সেই আইডিটি আপনাকে এখানে বসাতে হবে এবং এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করে সাবমিট দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে কিছু ডাটা আমরা আগেই ফিল আপ করে রেখেছি, লিখে রেখেছি যাতে কাজের সুবিধার্থে আমাদের জন্য। আমরা এখানে শুরুতেই পাসপোর্টের নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। অবশ্যই পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে দিবেন, না হলে আপনার সঠিক ইনফরমেশনটা যাবে না। পাসপোর্ট যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। পাসপোর্ট নাম্বারটি টাইপ করার পরে আপনি আবারও চেক করে নেবেন পাসপোর্ট নাম্বারটি সঠিক হয়েছে কিনা। তারপরে এখানে আপনার ট্রানজেকশন আইডিটি বসাবেন। আমরা ট্রানজেকশন আইডিটি অলরেডি আমরা এখানে নিয়েছি। আমরা এখানে পেস্ট করলাম। তারপরে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর আপনি এখানে সাবমিট বাটনটিতে আছে, সাবমিট বাটনটিতে ক্লিক করবেন।
বন্ধুরা সাবমিট বাটনটি ক্লিক করার পরে এই অপশনটি আসবে, এখানে আমরা ওকে করে দিব। দেখেন এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দেখাচ্ছে এবং নেম, এখানে নেমটা হচ্ছে যে অ্যাজ ইন পাসপোর্ট, আপনার পাসপোর্টে যেভাবে নাম লেখা আছে ঠিক সেভাবে নামটি আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য আমরা নামটি আগেই লিখে রেখেছি, এখান থেকে জাস্ট আমরা কপি করে এই নামের জায়গায় আমরা বসিয়ে দিব। নামটি বসানোর পরে এখানে জেন্ডার আপনার সিলেক্ট করা আছে, এখানে মেল ফিমেলটা আপনি দিতে পারেন, এখানে মেলটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে পাসপোর্ট ইস্যু ডেট, আপনাকে পাসপোর্ট ইস্যু ডেটটা আপনাকে এখানে বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা একটু পাসপোর্ট ইস্যু ডেটটা আমরা লিখে রেখেছিলাম, ইস্যু ডেট 9/2/2022। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব, যেহেতু আমরা ফেব্রুয়ারির 9 তারিখ 2022 আমরা সেটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনাকে এখান থেকে পাসপোর্ট এক্সপায়ার ডেটটি ফিল আপ করতে হবে। পাসপোর্ট এক্সপায়ার ডেটটি আমরা লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে 8/2/20 এবং 2032 সাল। তো সেখান থেকে আমরা হচ্ছে যে এখান থেকে একটু ফিল আপ করে নিব, আমরা একটু উপরের দিকে যাব। এক্সপায়ার ডেটটি আমরা লিখেছি, ইস্যু ডেটটি আমরা বসিয়েছি, তারপর আমরা পাসপোর্ট এক্সপায়ার ডেটটি আমরা এখানে বসাবো। পাসপোর্ট এক্সপায়ার ডেটটিতে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে পরবর্তীতে যেতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে যে সালটাকে বাড়াই নিতে পারবেন। আমি 32 সাল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে 32 সালের কবে আমরা একটু দেখে নিই, ফেব্রুয়ারির 8। সো আমরা এখানে থেকে ব্যাকে গিয়ে আমরা এটাকে ফেব্রুয়ারিতে নিয়ে যাব। ফেব্রুয়ারি 8 তারিখ আমরা সিলেক্ট করে দিলাম। সো আমরা দেখতেই পাচ্ছেন পাসপোর্টের ইস্যু ডেটটি আমরা বসিয়েছি, পাসপোর্টের এক্সপায়ার ডেটটি আমরা বসিয়েছি। এবার হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই এটা আপনার এনআইডি তে যেই ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে আমরা সালটাকে কমিয়ে নিব। তারপর এখানে গিয়ে ব্যাকে গিয়ে আমরা হচ্ছে যে মাসটাকে সিলেক্ট করে নিব। যেহেতু 1 জানুয়ারি 1993, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম 1 জানুয়ারি 1993। আপনার যদি পাস এসএসসি ইকুইভ্যালেন্ট পাস থাকে আপনি এখানে ইএসএ দিবেন। আপনার যদি ডিপ্লোমা কমপ্লিট থাকে এখানে লিখতেছে হচ্ছে কমপ্লিট এসএসসি অবলিক ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে যদি আপনার ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইয়েস দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার এনআইডি নাম্বারটি এখানে বসাইতে হবে আপনাকে। এনআইডি নাম্বারটা আপনাকে এখানে বসাইতে হবে। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাইতে হবে। বন্ধুরা পরবর্তী স্টেপে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপর এখানে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটি আপনাকে বসাইতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের যে স্ক্যান কপিটি বসাবেন সেটা 45 থেকে 60 কেবি হইতে হবে এবং এটার রেজুলেশন মিনিমাম 600x400 পিক্সেল হতে হবে। আমরা এখানে চুজে ক্লিক করলাম, চুজে ক্লিক করার পরে আমরা এটাকে পাসপোর্টের এক পাশের যেই পাশটাতে আপনার পাসপোর্টের ইনফরমেশন গুলো আছে সেই পাশটা আপনি দিবেন, দিয়ে ওকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে পাসপোর্ট সাইজের ছবি, ছবিটি অবশ্যই 15 কেবি হইতে হবে এবং রেজুলেশন 270x350 পিক্সেল হইতে হবে। তারপর এখানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে রয়েছে আপনি এখানে ক্লিক করলে মানে এখানে অটোমেটিক্যালি ম্যানুফ্যাকচারিং এ রয়েছে। আর হচ্ছে যে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে 3টি অপশন রয়েছে, আপনি যেখানে যেটা সিলেক্ট করতে চান। এখানে মেজারিং রয়েছে, এখানে জয়েন্ট রয়েছে, এখানে রয়েছে অ্যাসেম্বল পার্ট সংযোজন। তো আমরা এখানে মেজারিং দিচ্ছি, আপনি যেটাই আপনার জন্য সুইটেবল মনে করেন সেটা আপনি দিতে পারেন। বন্ধুরা সাবমিট দেওয়ার পরে আপনার এই ফর্মটি চলে আসবে। এবার আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনলোড প্রিন্ট, দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুলি হয়েছে। এবার আমরা এখান থেকে জাস্ট এটাকে প্রিন্ট করে নিব। ডাউনলোডে প্রিন্ট কপি, দেখেন এটা রিসিপ্ট প্রিন্ট হয়ে গেছে। এভাবে করে আপনি খুব সহজে BOESL এ আবেদনটি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।
নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনি আমার চ্যানেলটিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। যারা এখনো ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য। আপনি যদি এখনো আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে না থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি এখনো আমার চ্যানেলটিতে বেল আইকন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে না থাকুন, অবশ্যই করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন।